সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ইউকে এবং ইউকের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রাম দেখছেন, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করছি। প্রিয় দর্শক, আপনাদের সবার প্রিয়, অত্যন্ত জনপ্রিয় আইনগত প্রোগ্রাম আইন ও অধিকার। এই প্রোগ্রামে আপনারা সাধারণত অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিটিগেশন, ফ্যামিলি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমাদের গেস্টদের আলোচনা শুনে থাকেন। আমরা আপনাদের প্রশ্নোত্তর পর্ব নিয়ে থাকি এবং সময় পেলে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি। কিন্তু আজকের প্রোগ্রামটা বরাবরের মতো একটু ভিন্ন, কারণ আমরা এখনও পবিত্র ঈদ উল আজহার আমেজের মধ্যে আছি। এজন্য আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের অত্যন্ত জনপ্রিয়, পরিচিত, যারা দীর্ঘদিন ধরে বাঙালি কমিউনিটিকে আইনগত সহায়তা এবং হেল্প দিয়ে যাচ্ছেন, পরামর্শ দিয়ে যাচ্ছেন, কয়েকজন সেলিব্রিটি লয়ারদেরকে নিয়ে আজকের আমাদের ঈদের আয়োজন, ঈদ স্পেশাল আইন ও অধিকার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আস্তে আস্তে একজন একজন করে আমাদের আজকের গেস্টদেরকে পরিচয় করে দিব। প্রথমেই আমি পরিচয় করে দিয়েছি আমার সর্বভামে যিনি আছেন, MQ হাসান সলিসিটর, ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর কামরুল হাসান ভাই, যিনি MQ হাসান সলিসিটর প্রিন্সিপাল দায়িত্বরত আছেন। কামরুল ভাই, কেমন আছেন? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি এবং আমাদের মুজাহিদের ও প্রোগ্রামে ইনভাইটেশন পাওয়ার জন্য ইট ইজ মাই প্রিভিলেজ এবং গ্রেটফুল টু মুজাহিদ। ধন্যবাদ কামরুল ভাই, আমি আবারও আসবো আপনার মাঝে। চলে আছে আমাদের আরেকজন লিজেন্ডারি লয়ার, আপনারা সেলিব্রিটি লয়ার আমরা যাদেরকে বলে থাকি, আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর, যিনি JK সলিসিটর প্রিন্সিপাল দায়িত্বরত আছেন। রেজা ভাই, অল ইন রেড নাকি আজকে? হ্যাঁ, রেড মানে তো বুঝো যে তোমার সিগন্যাল, যে সরি আমার হঠাৎ করে ফোনটা একটু ডিস্টার্ব দিল, সরি। এটা মানে সবসময় ফোন চলতেই থাকে, এটা সমস্যা আমাদের। যাই হোক আর কি, না আলহামদুলিল্লাহ ভালোই আছি। খুব ভালো লাগছে যে সবার সাথে একসাথে এই চমৎকার একটা অনুষ্ঠানে আমরা শরীক হতে পেরেছি। এর জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কৃতজ্ঞতা। যেরকম সুযোগ হয় না, আমার MQ হাসানের মতো এরকম ব্যক্তিত্ব, আমাদের মুহিত সাহেবের মতো এরকম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার আইনজীবীর সাথে একসাথে। আমার মনে আছে যে আমরা মাস দুয়েক আগে ঈদের একটা প্রোগ্রামে একত্রিত হয়েছিলাম আমরা চারজন। আল্লাহ আবার আমাদেরকে তৌফিক দিয়েছেন 2 মাস 10 দিন বাদে আবার একত্রিত হতে। এই জন্য অবশ্যই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আশা করি দর্শকরা আমাদের আজকের এই অনুষ্ঠানটা দেখবেন। এটা একটা মিক্সড প্রোগ্রাম, কিছু হালকা বিষয় তো থাকবেই, তার সাথে কিন্তু আমরা কিছু সিরিয়াস আলোচনাও করব যখন আমরা এরকম গুণীজনকে একত্রিত পেয়েছি। ধন্যবাদ রাজু ভাই। যে কথা না বললেন, আমি দেখছি আমরা আমাদের আরেকজন সেলিব্রিটি লয়ার আজকে আছেন, ব্যারিস্টার মুহিত খান। উনি মিটমিট করে হাসছেন। মুহিত ভাই, হাসির রহস্য কি, এটা দিয়ে যদি শুরু করেন আপনি। আসলে তার প্রথমে আপনাকে ঈদের শুভেচ্ছা, দর্শক আপনাদেরকে ঈদের শুভেচ্ছা। এখন আপনাকে বলছি কেন হাসির রহস্য। আমি ঢোকার পথে আপনি বলছিলেন, মুহিত ভাই আপনি কি মাথায় কি তেল দিচ্ছেন কিনা? আমি তেল দিচ্ছিলাম, পানি দিয়ে নিজেকে পরিপাটি করার চেষ্টা করছিলাম। আপনি ধরে ফেলেছিলেন, তাই মিটমিট করে আমি হাসছিলাম। এই কারণে আমি হাসি। ধন্যবাদ। জিনিস। আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, আমাকে খুব সুন্দর করে পরিচয় করে দিয়েছেন। আমি সেলিব্রিটি, আমি মোটেও না, আমি খুব তুচ্ছ ধোলাপন। আপনি হচ্ছেন লিডিং একজন ব্যারিস্টার। আমার পাশে বসে আছেন যাকে আমি বলবো বেস্ট লয়ার কমিউনিটি। তার পাশে রয়েছেন আমাদের আইনি জগতের দিকপাল, আমাদের আবু রেজা ভাই, ব্যারিস্টার সলিসিটর। এনাদের পাশে আমার মতো তুচ্ছ একটা ব্যক্তি বসে রয়েছে। এটা যে আমাদের কত বড় সৌভাগ্য। থ্যাংক ইউ আপনাকে, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এটাই হচ্ছে কিন্তু মুহিত খানের মহানুভবতা। নিজেকে সবসময় খুব ছোট করে প্রেজেন্ট করে, আর সবাইকে খুব সম্মান করে। এই কারণেই আমরা সবসময় তার অব্যাহত উন্নতি কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে অনেক সদয় হবেন এবং আরো হয়েছেন, আরো হবেনও, সবসময় তার সাথে সাথে থাকবেন। এই দোয়া। এবং এটা হচ্ছে বিউটি অফ বেস্ট হিউমারিস্ট ব্যারিস্টার মুহিত। আমি আপনাদের আসলেই সেলিব্রিটিদের মাঝে যদি কোনো প্রোগ্রাম করতে হয় তখন কিন্তু অনেক বেশি নার্ভ লাগে। আমি কিন্তু একটা পানির বোতল কিন্তু সাথে রেখে দিয়েছি, যে যখনই আমি স্ক্রিন অফ যাব তখন পানি খেয়ে নিব, কারণ সেলিব্রিটিকে নিয়ে প্রোগ্রাম করাটা আসলে চারটিখানি কথা নয়। মুহিত ভাই, রেজা ভাই এবং কামরুল ভাই, আমরা আপনাদের সাথে আবারও কথা বলবো। আমরা চলে আছি একজন দর্শকদের মাঝে, 2-1 দর্শক আছেন, তাদেরকে আমরা ঈদ শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিও থেকে জয়েন করেছেন, হ্যালো দর্শক, কলার, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক আপনাদের সবাইকে।
জি, আপনাকে ঈদ মোবারক। কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আমাদের জন্য এনটিভির জন্য কোনো মেসেজ আছে ভাইয়া? না, এনটিভিকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম, আমি প্রতি শনিবারই থাকি এই প্রোগ্রামটা দেখার জন্য। জি, খুব উৎসাহের মধ্যে দিয়ে থাকি। আর আজকে আমাদের সবাই যারা ব্যারিস্টার সাহেব যারা আসছেন ওনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে এসেছেন ঈদের সময়, ওনাদেরকে ঈদ মোবারক। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কামরুল ভাই, না, প্রেজেন্টার সম্পর্কে আমি যেটা বলছিলাম যে মুহিত খানের সঙ্গে আমি একমত যে আমাদের মুজাহিদ কিন্তু ভেরি ভেরি দক্ষ সঞ্চালক, তুমি শব্দটা বাংলা শব্দ জি, আমি যেটা anchor, প্রেজেন্টার হিসাবে জি। বলতে চাই, এবং সে কিন্তু একদম সেলিব্রিটি প্রেজেন্টার, কারণ সে দীর্ঘদিন ধরে কিন্তু রেজাভার মতো একজন ফেমাস ইন্টেলিজেন্ট সেলিব্রিটি, এবং যাকে আমরা মানে দিকপাল, তুমি কি বললে, দিকপাল হিসাবে যাকে আমরা গণ্য করে থাকি, সেই রেজাভার সঙ্গে প্রোগ্রাম করে। তার মানে কি, এখনো আমি তুমি মনে হয় চান্স পেয়েছি কিনা জানি না, এবং জানি না রেজা ভাই আমাদেরকে অ্যালাউ করবে, কিন্তু সেখানে কিন্তু তবে একটু বলি, সেখানে কিন্তু আপনিও কিন্তু দিকপাল থেকে মোটেই কম না, 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 কি যে বলো বেস্ট হিউম্যানিস্ট লাগে। আমি যেটা বলছিলাম, তো যে কারণে মুজাহিদের মানে এটা বদান্যতা, যেটা তুমি বদান্যতা বললে, যার পরিপ্রেক্ষিতে রেজা ভাই অনেক কথা বলে ফেলেছে, আমারই মনের কথা, সেই জন্য আমি রিপিট করছি না। তো তার বদান্যতা, কিন্তু সে রেজা ভাইয়ের সঙ্গে প্রোগ্রাম করে, যেখানে আমি তুমি এখনো চান্স পাই না, জানি না আমাদের কবে চান্স পাবো, অ্যাপয়েন্টমেন্ট পাবো, সেটা হয়তো এখনো অপেক্ষা করছি। চাইলেই পাওয়া যাবে। তো যে কারণে মুজাহিদ ইজ ভেরি ওয়েল, উই আর প্রাউড অফ হিম, এন্ড ইনভাইটেশন করার জন্য আমরা ধন্যবাদ কারণ ভাই, অবশ্যই গ্রেটফুল ভাই এবং মুহিত ভাই। আমার মনে আছে লাস্ট জি। শোতে আমি ওই জায়গায় বসেছিলাম। তার আগেরটা তো সে করেছিল, হ্যাঁ ভাইয়া, না, হ্যাঁ। গত গতটা তো তুমি করেছিলে। সঞ্চালন করে কতটা ডিফিকাল্ট, যে বসে কি যেত না বেশি বুদ্ধি বেশি কিসে, সেই বুদ্ধি কত কষ্ট। সেখান থেকে আমি বসে যখন আমি ওনাকে তাকাচ্ছিলাম রিপিট করে, এত দরাজ কণ্ঠে উনি কবিতা আবৃত্তি করেছিলেন, আমি অবাক হয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ, ইউ আর মাল্টি ট্যালেন্টেড আসলে। Of ধন্যবাদ course. মুহিত ভাই। আমরা যে কথাটা বলছিলাম রাজা ভাই, এইবার হচ্ছে আমরা দেখলাম যে ভিন্ন ধরনের ঈদ আমাদের লন্ডনে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানুষকে, বা মানুষ না, যে কোনো হিউম্যান অথবা যে কোনো প্রাণীকে অনেকদিন বন্দি রাখার পরে একবার যদি দরজা খুলে দেয়, সবাই যেভাবে হু হু করে, মানে একটা কি যেন তীব্র বেগে মানুষ বের হয়ে যাচ্ছে। এবার আর ঈদের সেলিব্রেশনটা আমরা কিন্তু সেভাবে লক্ষ্য করেছি। আমরা জানি না কে কোথায় ঈদ, আমি মুহিত ভাইটা জানি যে আপনি ভ্যালেন্টাইন্স পার্কে আপনি ঈদ সেলিব্রেট করেছেন, ওপেন মাঠে, এত সুন্দর পরিবেশে। রেজা ভাই, আপনি আমি রিজেন্স পার্ক মস, রিজেন্স পার্ক অলওয়েজ অ্যাজ ইউজুয়াল, আপনি তো সেখানে সবসময় জি। ঈদ সেলিব্রেট করেন। আর কামরুল ভাই কোথায় নামাজ আমি আমার পড়েছেন? আসলে হ্যাভারিং যে ইসলামিক কালচারাল সেন্টার আছে, জি। মস্ক, ওখানে আসলে আমি নামাজ পড়েছি, খুবই চমৎকার লেগেছে, খুবই ভালো লেগেছে। এই যে গতবার বন্দি দশা থেকে এবার আমরা একটা ওপেন মাঠে ঈদ, আপনার তো কি ওপেন ছিল না একটু? না, আমারটা ইসের ভিতরে, মানে একটা ভাড়া ঘরের ভিতরে মসজিদে আর কি জি, করা হয়েছে, জি। মসজিদের ভিতরে আর কি, কালচারাল সেন্টার। এটা ওপেনে না, ওপেন বোধহয় ব্যারিস্টার মুহিত খানকে জি। ফেসবুকে দেখেছি যে জি। খুব সুন্দর হাসি টাসি দিয়ে বেশ সুন্দর সুন্দর পিকচার দিয়েছে। জি। আমি যদি বা পিকচার দিয়েছি, তো আমারটা ছিল হচ্ছে মানে মসজিদের ভিতরে। এবারে ইচ্ছা আমার কাছে তবে হ্যাঁ, তো গতবার মনের হচ্ছে দিক থেকে কিন্তু যদিও বা আমি একটা fresh একটা মসজিদের ভিতরে environment ছিলাম, আমরা একটা ঈদ celebrate কিন্তু করেছি। মনের দিক থেকে মনে হলো যে ও ফ্রিডম বোধহয় ফিরে পেলাম, এবং আলাদা একটা শান্তি কেমন প্রশান্তি। ছিল যে আমাদের সোশ্যাল ডিসটেন্স মেনটেন করতে Of হবে, course. মাস্ক পরতে হবে, এবং গতবার ঈদটা একটু ওয়েদারটাও খারাপ ছিল, কিন্তু এবার এত সুন্দর ওয়েদার ছিল আলহামদুলিল্লাহ। Yes, very এবং good weather ছিল। সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা ভাব, সবাই কিন্তু এমব্রেজ করে Embrace কোলাকুলি, করেছে, যেটা আমাদের yes. সবচেয়ে একটা বিউটি, যে একদিন অ্যাটলিস্ট কোলাকুলি সুযোগ পাই আমরা, অন্যদিন না করলেও এই দিন ম্যান্ডেটরি। তো রেজা ভাই, আপনার অভিনয় ও অনুভূতি এই বিষয়ে? দেখো, আমি তো যেটা বললাম যে গত বছর আমরা কিন্তু রমজান ঈদের নামাজ পড়তে পারিনি, কোনো জি। মসজিদে নামাজ হয়নি। কুরবানি লিমিটেড আকারে একদম কিছু আমার হয়েছে। জানার মতো হয় নাই। জি, হলে হতো লন্ডনের বাইরে, কিন্তু আমরা কোনো মসজিদেই, এমনকি আমার পাড়ার যে বিশাল মসজিদ সেখানেও হয়নি। জি। কিন্তু কুরবানির নামাজে গত বছর কিন্তু আমার পাড়ার মসজিদে হয়েছিল, রিজেন্স পার্কে হয়নি। জি, তো এইবার আমি বেশ এক বছর পরে আবার রিজেন্স পার্কে পড়তে পারলাম, এটা আমার খুব ভালো লাগলো। নানা কারণে আমার কাছে কিন্তু রিজেন্স পার্কের নামাজটা অনেক ভালো লাগে, জি, এবং এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে অন্য যে কোনো মসজিদ, আমি ইসলামের মসজিদও অনেক নামাজ পড়েছি। এবার রমজান ঈদও আমি কিন্তু ইসলামের মসজিদে নামাজ পড়েছিলাম, কিন্তু রিজেন্স পার্কের নামাজের মানে পুরোটাই ভিন্নতা। আর এখানে যেমন আমাদের
মসজিদের মধ্যে যেটা খুব মানে খারাপ লাগে কথাটা বলতে, যে টাকা পয়সা চাঁদা দেওয়ার উপরে যতটা জোরাজুরি দেওয়া হয় বিভিন্ন মসজিদে, জি এবং মনে করা হচ্ছে যে বোধহয় পয়সা না দিলে বোধহয় নামাজি পড়ানো হয়তো হবে না, এ ধরনের কোনো জিনিস কিন্তু রিজার্ভ পার্কে নাই। মসজিদের প্রেমিসিসে কিন্তু কোনো চাঁদা আদায় করার কোনো ব্যবস্থা নাই। জি একটা বক্স থাকে যেখানে যার ইচ্ছা সে দিয়ে যাবে, কিন্তু চাঁদা দিতে হবে, এটা না দিলে এটা হবে না, এটা না দিলে এটা হবে না, এই ধরনের কোনো কথা সেখানে হয় না। আর ভিতরে গিয়ে আপনি কি গরু নাকি আপনি ছাগল, এটা নিয়ে আলোচনার কোনো স্কোপ নাই। জি। ঢোকা মাত্রই সবাইকে তাকবীর বলা শুরু করে, একটা রিটেন অনেকগুলো জিনিস থাকে, যেটা যখন আমরা জানি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করতে আসছিলেন তার 10,000 সাহাবীকে নিয়ে, তখন সালাপথে সাহাবীরা যে তাকবীরগুলো বলতে বলতে আসে সেগুলি কিন্তু ওখানে রিপিট করা হয়। জি তো সে কারণে এখানে বসে ওই ফালতু গল্প করার মতো কোনো সুযোগ নাই। Right. তুমি ভিতরে ঢুকলে ঢোকা মাত্রই তুমি তাকবীর চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব না উঠবেন। জি ইমাম আপনি সাহেব বলছেন যে উঠবেন। রিজেন্ট পার্কে আলাদা একটা আবহাওয়া আলাদা যেটাকে বলে। যেটা আমার কাছে মনে হয় যে যে এটার ঈদের যে একটা ভাব গাম্ভীর্য থাকা যে দরকার জি সেলিব্রেশনের ভিতরে, এটা কিন্তু আমার মনে হয় অনেক মসজিদে কিন্তু অভাব, যেখানে আমরা দেখতে পাই যে টাকা পয়সা কে কত পয়সা দিচ্ছে বা দিচ্ছে না জি এটার প্রতি, যেটা তুমি জানো যে এই ধরনের ব্যাপারে আমি সবসময় অত্যন্ত ক্রিটিক্যাল। তাই এটা আমার একটা বড় কারণ যে আমি এই ধরনের মসজিদগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করি। আর আমার মনে হয় নামাজের পড়ানোর ভিতরে একটু পার্থক্য আসছে, তো এখানে অতিরিক্ত তাকবীর থাকে যেটা অন্য মসজিদে থাকে না। এবং সবচেয়ে মজার ব্যাপার, গতবার যখন আমি ইসলামের মসজিদে নামাজ পড়লাম, ইমাম সাহেব কিন্তু স্বীকার করলেন যে মানে আমরা যে 6 তাকবীরে পড়ি আর ওখানে যে তারা আরও বেশি তাকবীর প্রায় 12টা বোধহয় তাকবীর তারা দেয়, 10টা বা 12টা, তারা বলে যে দুটোই কিন্তু জায়েজ। জি তা আমরা যেহেতু অনেক পরে এই সৌদি আরব বা আরবের সাথে আমাদের কানেকশন হচ্ছে, বাট আমরা জানতাম না তাহলে যে আরব বিশ্বে আমরা একটা কথা 11 বলতে পারি 12 যে আপনি ঈদের নামাজ পড়ে কিন্তু আপনি বেশি সওয়াব আমাদের চেয়ে বেশি না 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 দেখো, এটা বলা ঠিক না, ঈদের 12 তাকবীর পড়ে এটা ঠিক দিয়েছেন না, আপনি। এটা ঠিক না, এটা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমাদের সবার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, জি। এবং এটা কিন্তু ওয়াজিব। ঈদের নামাজ কিন্তু ফরজ না, কিন্তু এটা ওয়াজিব, জি। অলমোস্ট নিয়ার টু ফরজ, জি এটা মনে রাখতে হবে। ধন্যবাদ রাজা ভাই। জি। মুহিত ভাই, আমি কিন্তু আপনার সাথে আমিও কিন্তু খোলা মাঠে নামাজ পড়েছি। সেই এই একটা নামাজ পড়ার সময় যেভাবে হালকা একটা বাতাস আপনার জি। গায়ে লাগে, একটা উপরে অত রোদও ছিল না এবার প্রথম দিকে, জি এবং ভ্যালেন্টাইন্স পার্কে সবচেয়ে বড় ঈদের জামাত যেখানে হয় সেখানে আপনি নামাজ পড়েছেন, তা আপনার অনুভূতি তো সবসময় একটু এক্সাইটেড। এবার আর কি এক্সাইটমেন্ট ছিল সেখানে? অবশ্যই প্রথম যখন সেখানে যাই, বাংলাদেশের একটা বিখ্যাত কবিতা মনে পড়ে যায়, থাকবো না কো বদ্ধ করে দেখবে এবার জগৎটাকে। জি আমার মহামান্য ভাই ব্যারিস্টার আমরা যেভাবে বলেছেন যে বন্দি দশায় কতবার যে ঈদটা আমরা উদযাপন করেছিলাম, সেখান থেকে মুক্ত হয়ে আমরা গিয়েছি। আপনি ঈদের নামাজ আদায় করেছেন, বাবু ভাই ছিলেন, তাদবি ছিলেন, আমাদের ইটিভি ইউরোপের এখন যে সঞ্চালন দায়িত্ব হচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, এবং আপনি ওখানে ছিলেন, আপনি তারপরে আরও অন্য ইটিভি মামুন ভাই ছিলেন, এটি ফ্যামিলি ছিলেন। তো ঈদের জামাতের যে একটা আনন্দ আমেজ, জি। প্রচন্ড রোদ ছিল, বা জি। তারপরে আমরা কিন্তু প্রচন্ড রোদ উপেক্ষা করে আমরা বলছিলাম। তবে একটা জিনিস আমি ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, এই যে এটা বলা যেটা আনন্দ, এটা অল্প ছিল। এটা আর বেশি যদি থাকতো ভাই বোধ হয় আপনি যেভাবে আপনার মূল্যায়ন করেছেন, আমি সম্পূর্ণ একমত। প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা আমার মনে হয় যে জামাত হবে, ঈদের জামাত, সেখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটার যে একটা আনন্দ, সেই আনন্দ মিস করছিল, হয়েছিল বাট অল্প। আমি ক্রিটিসাইজ করছি না, বা যারা এই ধরনের সংস্থার দায়িত্বে রয়েছেন, যারা এই অনুষ্ঠান করবেন, তাদের মাথায় যদি জিনিসটা ঢুকে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটার মাধ্যমে ঈদের যে একটা আনন্দ, সেই আমেজটা আরো বেশি উপলব্ধ হবে। ধন্যবাদ মোহিত ভাই। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, আমরা আশা করছি আপনারা অবশ্যই আমাদের প্রোগ্রাম এনজয় করছেন। আমরাও কিন্তু আপনাদের মতো করে আপনারা যেভাবে ঈদ সেলিব্রেট করছেন, আমরাও ভিন্ন আমেজে সেলিব্রেট করছি। আজকে এই ঈদের সেলিব্রেশন অংশ হিসাবে আমাদের আজকের আইন ও অধিকার প্রোগ্রাম ভিন্ন আমেজে আমরা সাজিয়েছি। আমরা দেখব এখানে আমাদের 3জন সেলিব্রিটি গেস্ট আছেন, লয়ার আছেন, তারা আসলে এই পর্যন্ত কয়টা দাওয়াত, কে কত বেশি খেয়েছেন, এই জিনিসটা আমরা একটু ফাইন্ড আউট করতে চাই। আমি জানি যে আমাদের আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলবো, রেজা ভাই আল্লাহর রহমতে খাওয়ার ব্যাপারে উনি, আমরা যেটা বলি ওস্তাদ ভাই, আল্লাহর রহমতে এখনো খেতে পারেন। রেজা ভাই, আপনি কয়টা দাওয়াত খেয়েছেন এই পর্যন্ত? তুমি শুনে হতাশ হবে, আমি একটাও দাওয়াত খাইনি। কারণ আমি ঈদের নামাজ পড়ে সরাসরি চলে গেছি অফিসে, জি। তারপরে কোরবানির মাংস টাংস ছিল, কিছু বাটা টাটা করার পরে জি। কিছু কাজও ছিল আমার, জি। আর পরের দিনে আমাকে আবার বার্মিংহাম অফিসে যেতে হয়েছে। দাওয়াত ছিল অনেকগুলি, জি, কিন্তু আসলে আমি ওইভাবে যাইনি, এবং এখন পর্যন্ত ওই অর্থে দাওয়াত অনেকগুলো ছিল, এটা আমি জানতে চাইছি যে আপনি কিন্তু কয়টা ওই দাওয়াত অর্থে- আপনার ছিল? হ্যাঁ, অনেকগুলো ছিল, যেমন থাকে সবসময় 5-6টা ছিল, জি। কিন্তু সেই হিসাবে এখন পর্যন্ত কিন্তু আমি কোরবানির মাংস খাইনি।
এটা মনে ঠিক রাখতে আছে, হবে। তাহলে আপনার প্ল্যান কি, কখন খাবেন? খাবো, আস্তে ধীরে খাবো, মানে সবুলে মেওয়া ফলে আমরা সিক্রেটলি শুনতে পাইলাম যে মানে এনটিভিতে মানে কোরবানির মাংস আসলে খাওয়া হয়, এখানে অ্যারেঞ্জ করা হয়। এটা কি আপনি জানেন এই নিউজটা? না, এটা জানা হয় নাই। আমি আপনাকে সিক্রেট খবরটা কিন্তু জানাই দিলাম। ঠিক আছে, দর্শকরা জেনে গেলে তো আর মুশকিল হবে। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের দাওয়াত এনটিভিতে এসে আমরা কোরবানির মাংস খাবো একত্রে, কারণ এখনো আমরা তবে কি বলেছি, বাবু ভাই হাতে রান্না করা এক্সেলেন্ট, বাবু ভাইয়ের হাতে রান্না খেতে হবে। আপনি তো সবসময় লাকি, একবার বাবু ভাইয়ের হাতে খান, একবার আপুর হাতে খান, সবসময় খান, কিন্তু আমাদেরকে কল করেন না। নেক্সট টাইম ওকে, নেক্সট টাইম মুহিত খান কল করে না, মুহিত ভাই আমাদেরকে জানায় না, একা একা এসে খেয়ে যায়। স্বার্থপর হয়ে যেতে হবে। জি। আমি মনে করি ভালোবাসা লাগে মানে সঞ্চীবদ্ধ করে রাখা দরকার। এরপর থেকে বাড়িয়ে দেবে সবার জন্য। আপনি মুহিত খান দিতে না হলে আপনি বেশি খান। খান। কামরুল ভাই, হ্যাঁ আপনি তো রেজামের মধ্যে ভুল করেন না, আমি জানি। দাওয়াত অনেকগুলোই ছিল, তবে একটা দাওয়াত আসলে মিস করা সম্ভব হয়নি। জি। সেও আমাদের আরেকজন সেলিব্রিটি ব্যারিস্টার মাহরুন আহমেদ মালা, মালা আপনার তার বাসায়, বাসায় জি, আমি আমার দেখেছি ছবি। আমি কিন্তু দাম পাইনি। ও, সে- মালাপা আমি মালা কিন্তু আমার দিয়েছে, আপনি যাওয়ার সুযোগ পান নাই। বারবার আপনাকে সম্মান দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো ওখানে আসলে বেশ চমৎকার গেট টুগেদার হয়েছে, যদিও বা দুপুরে ছিল, জি। সেটা আমি ডিনারে করেছি আর জি, কি। জি। তো সেখানে প্রথম আমি কুরবানির মাংস খাওয়ার সৌভাগ্য হয়েছে, তারপরে? এবং এই প্রথম বোধহয় ইসের ভিতরে লকডাউন কিংবা বাইরে কোথাও কোভিড-19 গিয়ে। এর পরে এই প্রথম বোধহয় একটা দাওয়াতে আমি অ্যাটেন্ড করলাম। জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর আচ্ছা, কাছে মুহিত ভাই, আপনি তো এনটিভিতে হাজার খেয়েছেন, শুকর। আমরা জানি, বাবুর হাতে খাবারও খেয়েছেন। এর বাইরে কয়টা দাওয়াত আপনি আসলে অনেক খেয়েছেন? দাওয়াত ছিল, সবচেয়ে বেশি আনন্দ করেছি নামাজ শেষে ওয়াইফের বাসায় গিয়েছিলাম। জি, জি। সকালের খাবার, দুপুরের খাবার খেয়েছিলাম। সবচেয়ে আমার আনন্দ মুহূর্ত ছিল দুপুরবেলা বাসায় গিয়ে নাক ডেকে ঘুমানো। 1 ঘন্টা ঘুমিয়েছি আমি নাক ডেকে, এবং শরীর চাঙ্গা করে তারপর বিকেলে ফিরে এসেছি। এরপর বিকেলের খাবারটা এনটিভিতে খেয়েছেন, হ্যাঁ, প্রচুর খাবার। এরপর রাতে রাতেও এটিভিতে খেয়েছি। আমাদের জন্য কোরআন ফ্যামিলি থেকে 10 জন ফ্যামিলি জি। থেকে সাউথ থেকে এসেছিলেন। এনারা প্রচুর খাবার নিয়ে এসেছিলেন। আপনাদেরকে আমরা লাইভ ইনভাইট করেছিলাম, আপনারা আসেননি। এটা এমন না যে মুহিত খান সবসময় ভালোবাসা পুঞ্জীভূত করে রেখে। জি। আপা, বাবু ভাই লাইভ শোয়ের মাধ্যমে আপনাদেরকে বলেছিলেন আপনারা চলে আসেন দল বেঁধে। এম হাসান ভাই আপনারা সবাই আমন্ত্রিত ছিলেন, আপনারাই আসেননি। জেনে শুনে যদি আপনারা 20 পাউন্ড করে পেলে আমাদের তো কিছু করার নেই। আপনাদেরকে মধু খাওয়ানোর জন্য আমরা আমন্ত্রণ। ধন্যবাদ আপনাকে। আর মুহিত ভাই, তারা বিষও পায়নি যেতে তারা পান করবে। বাবু ভাইয়ের নামটা এত চমৎকার, সুবহানাল্লাহ। ধন্যবাদ। আমরা এটা একটা কমন প্রশ্ন সবসময় আমরা এটা হচ্ছে আমরা বলবো যে 10 সেকেন্ড, আপনি গরু না ছাগল? আমি গরু দিয়েছি, ছাগলও দিয়েছি। তাহলে আপনি মিক্স হাইব্রিড হয়ে গেছে, গরু ছাগল কোরবানি দিয়েছি। কোরবানি দিয়েছেন। সেজন্য আপনি কি দিয়েছেন? আমি গরু ছিল একটা অনেক ভেড়া। আচ্ছা, গরু ছাগল তাহলে কামরুল ভাই কি বলবে? হয় হরিণ বলবে, মহিষ বলবে, কোনটা? উট বলে ফেলবে। গরু আর ভেড়া, গরু আর ভেড়া, ছাগল না। ধন্যবাদ। উনি কিন্তু গরু আচ্ছা ভেড়া না। শুনে, আমি কিন্তু এই যে এটা কারণটা আছে, কারণটা হচ্ছে যে আমি কিন্তু শুধুমাত্র ভেড়া, তারপর আমার গরু লাগবে। আমি কিন্তু এই প্রোগ্রাম শেষ করে ভাইদের সাথে সাথে বাসায় চলে যাবো। অবশ্যই, গরু মাংস খেতে হবে। মোস্ট ওয়েলকাম। গরু ছিলেন নাকি ভেড়া ছিলেন? আমি ভেড়া। আমরা ছোট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রোগ্রাম, যারা এখনো জয়েন করেন না আমাদের প্রোগ্রাম দেখার জন্য। এনটিভি ইউরোপের আজকের ঈদ স্পেশাল আইন অধিকার প্রোগ্রাম। আমরা ছোট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবারও ফিরে আসবো আপনাদের সেলিব্রিটি লয়ারদের মাঝে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আইন ও অধিকার ঈদ স্পেশাল প্রোগ্রামে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই আমাদের সাথে যারা জয়েন করেছেন তাদের গ্যাদারটা যারা আছি, আমাদের আজকের প্রোগ্রাম আমরা একটু ভিন্ন আমেজে সাজিয়েছি। সাধারণত আমরা আমাদের আইন ও অধিকার প্রোগ্রামে আপনাদের অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিটিগেশন, ফ্যামিলি এবং সাম্প্রতিক সময় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা কথা বলে থাকি। আমাদের বিজ্ঞ গেস্ট যারা থাকেন তারা এই বিষয়ে কথা বলেন। আজকেও বরাবর আমরা 3 জন আপনাদের জনপ্রিয় আইনজ্ঞ, বাঙালি কমিউনিটির যারা দীর্ঘদিন ধরে আইনের সেবা দিয়ে যাচ্ছেন, 3 সেলিব্রিটি লয়ারকে নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ঈদ স্পেশাল আইন অধিকার প্রোগ্রামে। আমরা আর দেরি করছি না, আমরা আমাদের গেস্টের কাছে চলে যাব, যেহেতু আমাদের এটা আইন অধিকার প্রোগ্রাম, আইনের প্রোগ্রাম। আমরা এই এপিসোডে আপনাদেরকে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ কিছু আইনগত বিষয় নিয়ে আমাদের সেলিব্রিটি লয়ারদের সাথে কথা বলবো। আমার সবচেয়ে ভামে আছেন ব্যারিস্টার সলিসিটর মোহাম্মদ কামরুল হাসান, যিনি
যে এম কিউ হাসান সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে আছেন কামরুল ভাই, আপনাকে ধন্যবাদ আমারও আজকে প্রোগ্রামে জয়েন করার জন্য। আমার এরপরে আছেন আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, ব্যারিস্টার সলিসিটর, যিনি জে কে সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে আছেন। এবং রেজা ভাই আপনাকেও ধন্যবাদ। এর সর্বভাবে যিনি আছেন ব্যারিস্টার মুঈদ খান, যিনি অত্যন্ত রিনাউন্ড, আপনারা জানেন, মানবাধিকার লয়ার এবং সদা হাস্যময় এবং টিভি পার্সোনালিটি আমরা যাকে বলে থাকি, তুচ্ছ ব্যক্তিত্ব। ধন্যবাদ। আমরা দর্শকদের স্বার্থে এবং এনটিভি স্বার্থে আমরা এই এপিসোডে আমরা গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে কথা বলবো। আমরা যদি প্রথমে আমরা জানি যে আমাদের কমিউনিটির মধ্যে ভেরি রিসেন্ট টাইমে অ্যাসাইলাম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হাটে ঘাটে মাঠে সব জায়গায় আলোচনা হচ্ছে। কিছু বিষয়ে হয়তো প্রপারলি আলোচনা হচ্ছে, কিছু বিষয় গসিপ আকারে আলোচনা হচ্ছে। আমরা আজকের প্রোগ্রাম থেকে একটু এই বিল নিয়ে, যে বিলগুলো পার্লামেন্টে কথা হচ্ছে অথবা যে মোশনটা এসেছে, এই বিষয়টা নিয়ে আমরা আমাদের আজকে প্যানেলের কাছে, যেই আমাদের 3জন সেলিব্রিটি লয়ার আছে, তাদের কাছ থেকে আমরা আসলে জিস্ট সামারি শর্ট টাইমে শুনতে চাইবো। আমি চলে আছি আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা। রেজা ভাই, গত 19 তারিখও আমাদের পার্লামেন্টে একটা বিল মোশন এসেছে, আমরা যেটাকে বলি, যে এইটা অ্যাসাইলাম নিয়ে, আনডকুমেন্টেড, নট অ্যাসাইলাম, আনডকুমেন্টেড যারা আছেন এখানে ইমিগ্রেন্ট, তাদের ব্যাপারে গভর্নমেন্টের ভিউটা নিয়ে হয়তো কথা হয়েছে, এবং একটা ইমিগ্রেশন বিলও এখন পার্লামেন্টে পাশের অপেক্ষা আছে, ডিসকাশনে আছে। তো এই বিষয়ে আপনি যদি একটু যেটা হচ্ছে কি, আমি একটা কথা একটু বলতে বাধ্য হচ্ছি, হয়তো আমার কথা কেউ কেউ একটু অপছন্দ করতে পারে। জি, প্রবলেম হয় কি, যারা অবৈধ ইমিগ্রেন্ট তারা কিন্তু খুব ভালনারেবল। তারা মানে যেখানে একটুখানি আশার আলো দেখে সেখানেই তারা কিন্তু চলে যায়। এবং সবসময় আমি আমার সাথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকে দেখা হয়, অবৈধ কেউ থাকলে বা কাদের পরিবারে অবৈধ থাকলে একটাই প্রশ্ন করে, স্যার কি ভাই এই অ্যামনেস্টি কবে আসবে, অ্যামনেস্টি কবে আসবে। এবং এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। এবং এটার পিছনে আমি বলবো যে আমাদের কিছু পত্রিকাতে এমন কতগুলো গুজব রটানো হয়েছে। এবং আমরা গতবার যখন ইউরোপ থেকে বেরিয়ে আগে সবসময় একটা ডেডলাইন দেওয়া হলো, এই তারিখের ভিতরে, অমুক তারিখের ভিতরে, আজকে রাত্রেই ঘোষণা আসবে। এরকম আমরা কি টেলিভিশনে পর্যন্ত এরকম প্রশ্ন পেলাম, ভাইয়া এটা কি ঠিক 31শে জানুয়ারির মধ্যে একটা ঘোষণা আসবে? কিন্তু অ্যামনেস্টি নিয়ে এই যে মানুষ আমরা চাই, আমরা সবাই এখানে যারা বসে আছি 3জনই আমরা মনে করি যে অ্যামনেস্টি দিলে ভালো হবে। অনেকেই এই দেশে দীর্ঘদিন ধরে আছে, জীবন তৈরি করে ফেলেছে, পরিবার পরিজন নিয়ে কত কষ্টে আছে। এ হলে তো অ্যাজ এ লয়ার আমরাই তো বেনিফিটেড হবো, কারণ এরা তো আমাদের কাছে এসে বলবে যে ভাই অ্যামনেস্টির আন্ডারে আমাদের কেসটা করিয়ে দেন। কিন্তু এই অ্যামনেস্টির ব্যাপারে এই যে গুজব বাজারে ছড়ানো হয়েছে, বরিস ক্ষমতায় আসার আগে, আমি একটু সংক্ষেপে অ্যাড করি, আপনি গুজব অথবা হোপ এই দুইটার মধ্যে যদি আমরা ব্যালেন্স করি, আমরা কিন্তু যারা আছে তাদেরকে তো হোপও দিতে হবে। গুজব থেকেই মানুষের কিন্তু হোপের জন্ম হয়। কারণ তুমি যখন যে কথাটা তুমি শুনতে চাচ্ছ, যেমন ধরো আমরা এখানে 3জন আইনজীবী আছে, একজনে তার একটা দুর্বল কেস নিয়ে আসলো, দুর্বল কেস নিয়ে আসলে আমাদের কাছে যদি আমরা বলি না তোমার এই কেসটা কিন্তু খুবই দুর্বল, এই কেসটা করো না, কিন্তু অন্য কেউ যদি বলে না তোমার কেসটা আসলে স্ট্রং, তুমি করলে তুমি সাকসেসফুল হবে, সে কিন্তু মনে করবে আমরা 3জনই কিন্তু ভ্রান্ত, যে তাকে সঠিক সেই বোধহয় করে। মানুষ হচ্ছে সবসময়ই এরকম, তারা দুর্বল ফ্রম যে তাকে আশা দেখাবে তার কাছে সে যাবে। এই জন্য এই যে যখন অ্যামনেস্টির কথা বলা হচ্ছে, যে পত্রিকাতে অ্যামনেস্টির কথা বলে ওই পত্রিকার কাটতেই ভালো হয়। এবং প্রায় সময় আমি দেখি, এমনকি আমাকে মনে আছে মাঝরাতে প্রায় 2-3টের সময় একজন আমাকে ফেসবুকে বললো যে জানেন সপ্তাহ অ্যামনেস্টি দিয়ে দিয়েছে। আমরা কোথায় আমি জানলাম না, এটা করলাম না। আমরা হোম অফিসের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হয়, তার আপডেট পাঠায়, আমরা পেলাম না, হ্যাঁ পেয়েছে, আপনি দেখেন সবাইকে অ্যামনেস্টি দিয়েছে। কীভাবে দিয়েছে মানে আপনি জানেন, ফেসবুকে দেখেন অমুক জায়গাতে ঘোষণা আছে। আমি ঘুরে সেই ফেসবুকে গিয়ে পেলাম এক অবসরপ্রাপ্ত ইমিগ্রেশন অফিসার, সে কোথায় কোন একটা আর্টিকেলে বলেছে যে অবৈধ লোকদেরকে মাফ করে দেওয়া উচিত। এটার সাথে গভর্নমেন্টের দেওয়া উচিত, হ্যাঁ, নট মাফ করে দেওয়া হবে। সে তো জাস্ট একটা রিটায়ার্ড ইমিগ্রেশন অফিসার, ওটা তার হচ্ছে সে একটা পার্সোনাল ওপিনিয়ন দিয়েছে, সেটা বলতে তারা বলছে যে অলরেডি ঘোষণা হয়ে গেছে। তো এই যে জিনিসটা, এই হোপটা কিন্তু আমরা যারা লয়াররা
আমাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে হবে যে এরকম কোনো অ্যামনেস্টি ঘোষণা আমরা এটা যদি একটু ডিভাইড করি, সেটা হচ্ছে যে আপনি জানেন যে একটা বিল এখন আমাদের বিলের ব্যাপারে আসছে, এটা নিয়ে কথা বিলের ব্যাপারে আসছে, বিলে কিন্তু 19 তারিখে যে মোশনটা এসেছে বিলের ব্যাপারে পার্লামেন্টে, এই কিন্তু বিষয়টা নিয়ে অনেকেই মনে করছে যে এটা নিয়ে একটা মানে পজিটিভ একটা আলোচনা হয়েছে। সেই এই বিষয়টা আসলে পজিটিভ আলোচনার কথা আমরা 2009 থেকে শুনে আসি, যখন জি। বরিস লন্ডনের মেয়র হয়েছিল। রাইট। কিন্তু কথাগুলিকে যদি আউট অফ কনটেক্সট দেওয়া হয় তাহলে প্রবলেম হবে। 2009 বরিস সাহেব কি বলেছিলেন? উনি বলেছিলেন যে এই অবৈধ মাইগ্রেন্টের ভিতরে অনেক কোয়ালিফাইড লোক আছে, স্কিল লোক আছে, রাইট, যেরকম লোকদেরকে আমাদের দেশে দরকার। ফরগেট অ্যাবাউট অন্য পার্ট। তা এই স্কিল যদি ওয়ার্কারের কথা বলা হয়, আমাদের এই যে ইলিগাল ইমিগ্রেশন কমিউনিটির ভিতরে কয়টা লোক আছে স্কিল, যারা ধরো তোমার টিআর 2 অ্যাপ্লিকেশন করতে পারে? রাইট। তো এটা তো বুঝতে হবে কাদের কথা সে সে বলতে চাচ্ছে। যারা দীর্ঘদিন আছে, যারা ইংরেজিতে পারদর্শী, যাদের মধ্যে স্কিল আছে, এদের কথা কিন্তু তিনি বলেছিলেন। পরবর্তীকালে যখন তার সর্বশেষ বক্তব্যে উনি কি বলেছেন যে আমি মনে করি যারা দেশে অবৈধভাবে আসছে, ওর দীর্ঘদিন ধরে আসছে, আইন মান্য করে চলে, তাদেরকে আমরা রেগুলারাইজ করার সুবিধা দেওয়া উচিত। কিন্তু এই ব্যবস্থা অলরেডি আমাদের সিস্টেমে আছে। এই যে 20 বছর 10 বছর 5 বছর আজকে যেহেতু আমরা এখন ঈদের আমেজে আছি, আমি যে কথাটা বলছিলাম যে একটা হচ্ছে সংশয়, একটা হোপ, আমরা এই সংশয়টাকে হোপে কিভাবে নিতে পারি? তাহলে আমাদের আজকে যারা ভিউয়ার্সরা আছে তারা at least আমাদের সাথে ঈদের আনন্দটা শেয়ার করলো পজিটিভলি। আমার সবচেয়ে বড় দোষ হচ্ছে আমি কাউকে ফলস হোপ দেই না। জি, আমি বলছি না ফলস হোপ, আমি বলছি যে পজিটিভ হোপ। আমরা এমন একটা বিল এখন পার্লামেন্টে যাচ্ছে, তার সেকেন্ড রিডিং এ যাবে, যে বিলটাকে যেটা বলতে চাচ্ছিলাম, ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি, তারা এটাকে কন্ডেম করেছে। রাইট, ঠিক আছে, তারা এটাকে কন্ডেম করেছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো এটাকে কন্ডেম করেছে। এমনকি এটা কনসিকোয়েন্সটা কি হবে? ইউকে গভর্নমেন্ট এটা কিভাবে নেবে? অ্যাডামেন্ট, কারণ পাস করার উপরে এটা ইমপ্লিকেশন করবে। দীর্ঘদিন ধরে এই একটা অব্যবস্থা চলেছে, এখন আমরা ব্যবস্থা করবো। এমনকি টেরেসা মে কিন্তু তাকে বলেছে যে তুমি কি বলতে চাও যে আগে কোনো ব্যবস্থা নেওয়া হয় না? আমি যে 6 বছর ছিলাম হোম অফিসে, তখন আমি কোনো ব্যবস্থা নিই না। আমরা একটা বিষয় দেখতে পেলাম যে গত সপ্তাহে যেহেতু ওয়েদার ভালো ছিল বা এই সিজনটা সবসময় মাইগ্রেন্টদের এখানে ট্রানজিটের একটা টাইম, এখানে বলছে রেকর্ড সংখ্যক মাইগ্রেন্ট কিন্তু অলরেডি এসেছে। হ্যাঁ, কেন এসেছে? তারা কি চাচ্ছে যে বিলের আগেই লোকজন তারা জানে এবং এটা এই যে আমি অ্যামনেস্টির কথাটা বললাম, জি, তুমি জানো যে কি পরিমাণ লোক অবৈধভাবে 31শে ডিসেম্বরের আগে ব্রিটেনে এসেছে অ্যামনেস্টি পাবে বলে। রাইট, তারা মনে করেছে এখানে আসলাম, ফ্রান্স থেকে চলে আসলাম, স্পেন থেকে চলে আসলাম, অ্যামনেস্টি তো হয়ে যাচ্ছে। কারণ যেভাবে এই গুজবটা ছড়ানো হয়েছে, এবার আমরা সবাই, আমাদের আইনজীবীদের অত্যন্ত দায়িত্ব আছে যে মানুষকে কখনো ফলস হোপ না দেওয়ার জন্য। অ্যামনেস্টি হলে আমরা সবাই খুবই খুশি হই, খুশি না হওয়ার কোনো কারণ নাই। কিন্তু যেটা নাই, এবং আমি তো কখনো প্রীতি প্যাটেলকে এক চুন নড়তে দেখলাম না। রাইট, পিটি প্যাটেলকে তো প্রাইম মিনিস্টার স্ট্রংলি, বরঞ্চ অ্যাসালামের যে বিলটা আসছে, এটা যে যারা ইলিগালি আসছে, ওইটাই কথা বলতে চাচ্ছিলাম যে এই যে কন্ডেম করেছে, কেন কন্ডেমটা করলো? কারণ পৃথিবীতে আর কোথাও কিন্তু আমরা দেখি না যে মানে ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে অবৈধভাবে কেউ ঢুকলে তাকে ধরে জেলে দেয়। এখনকার নিয়ম হচ্ছে তুমি যদি বোটে করে এসে নামো, এই আমাদের সমুদ্রের তীরে এসে নামো, ডুভারে নামো, তোমাকে উদ্ধার করে কি করা হয়? তোমাকে হোটেলে নিয়ে যাওয়া হয়, তারপরে তোমাকে প্রসেস করা হয়। যদি দেখে যে তোমার কোনো ক্লেম আসছে অন্য জায়গায়, ডাবলিন কনভেনশন আন্ডারে তোমার ব্যবস্থা করা হয়। কিন্তু তারা বলতে যাচ্ছে কি, ইনস্টেড অফ গোয়িং টু হোটেল ইউ উইল গো টু প্রিজন। শুধু একটু অ্যাড করি যে ভাই যেটা বললেন, যেটা একটা ভয়ঙ্কর একটা বিল আসছে। ভয়ঙ্কর বিলটা কেন আসছে? আমরা আগে দেখছি যে অ্যাসাইলাম সিকার যারা, তারা আসলে যারা সুদান থেকে, আমি প্রচুর বায়ো অ্যাসাইলামের উপরে অ্যাক্রিডিটেশন করা আছে, আমারও অ্যাক্রিডিটেশন করা আছে, এবং আমার কিন্তু মেন এক্সপার্টাইজ কিন্তু অ্যাসাইলাম, বায়ো এক্সপার্টাইজ কিন্তু অ্যাসাইলাম। আমি যত চাকরি করে আসছি এর আগে কাজ করে আসছি। তো অ্যাসাইলাম যেটা দেখছি, সুদানি থেকে যারা আসছে, সোমালিয়া থেকে যারা আসছে, শ্রীলঙ্কান থেকে তামিল যারা আসছে, এরা কিন্তু কখনোই কেউ কিন্তু পাসপোর্ট নিয়ে লিগালি কখনো আসে নাই। এবং যখন দেখেছি যারা লিগালি আসছে, তাদের বরঞ্চ বলা হতো যে তোমরা লিগালি আসছো, তোমরা কিভাবে এয়ারপোর্ট দিয়ে পাস হলে, তুমি যদি ওয়ান্টেড হও, তোমার লাইফ যদি রিস্ক হয়ে থাকে। আর এখন উল্টো বলা হচ্ছে যে তুমি ইলিগালি যদি আসো, তাহলে তোমার অ্যাপ্লিকেশন অ্যাডমিসেবল হবে না, তুমি ইউ উইল নট বি ইন্টাইটেল
লাইক আদার্স যারা লিগালি আসছে, তার মানে একদম ইউ টার্ন করা হচ্ছে, অপোজিট হয়ে যাচ্ছে। তার মানে কি ভাই যেটা বললেন যে সবাই কন্ডেম করছে, কারণ যে 1951 কনভেনশনে কিন্তু যেটা কারণে পাঁচটা রিজন আছে, যে পলিটিক্যাল ওপিনিয়ন, তারপর রিলিজন, যে রিলিজন, এথনিসিটি, তারপরে ন্যাশনালিটি, পার্টিকুলার মেম্বারশিপ, যে পাঁচটা 1951 যে ইউএন কনভেনশনে আছে, সেই কনভেনশনে কোথাও লেখা নাই যে কি ইলিগালি আসলে তাদেরকে ইনঅ্যাডমিসেবল করা হবে, তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা নেওয়া হবে না। তো দ্যাট ইজ দ্য ডেঞ্জার, এবং এটা ইনহিউম্যান এবং এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। ধন্যবাদ কামরুল ভাই। মুহিত ভাই, আমি আপনার কাছে আসছি, আমাদের কয়েকজন কলার এখন ওয়েট করছে, আমরা দুই একটা কল একটু নিয়ে নেই, আদারওয়াইজ আমাদের আসলে কলারদের প্রতি আমরা অবিচার হয়ে যাবে। জি, প্রিয় কলার এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে স্টুডিওতে? থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাদের সবাইকে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শুনছি যে আপনারা সবাই ভালো আছেন, আল্লাহ জি জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটা বিষয় জানার জন্য ফোন দিয়েছিলাম। জি, যে আমি আইএলআর পাওয়ার পর আমার বাচ্চা হয়েছে এই দেশে, ইংল্যান্ডে। জি, তো আমি গত 2 দিন আগে ওর নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম, করার পরে ওরা আমাকে বলছে যে কিছু ডকুমেন্ট তাদের কাছে দেওয়ার জন্য। তো ডকুমেন্টের মধ্যে বলছে ওর নানা নানি দাদা দাদি এদের মানে বার্থ সার্টিফিকেট লাগবে। ও তো দাদা দাদি অনেক আগে মারাই গেছে, আর ওরা তো বাংলাদেশে থাকে সবাই। তো এটা কি দেওয়াটা কি ম্যান্ডেটরি এদের বার্থ সার্টিফিকেট সবার? জি ভাইয়া, রাজা ভাই, যেটা হবে আপনাকে খালি বুঝিয়ে বলতে হবে যে কোন গ্রাউন্ডে সে অ্যাপ্লাই করছে, সেক্ষেত্রে তখন তার অ্যানচেস্টারি যে ইয়েগুলি সেগুলি তারা আর দেখবে না। কারণ আপনাকে খালি ওইটাই বলতে হবে যে তার জন্মের আগে যেহেতু আপনি সেটেল হয়েছেন, সেই হিসেবে সে জন্মসূত্রে সে ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট অনুযায়ী সে অটোমেটিক্যালি ব্রিটিশ, এবং আপনি বলে দেবেন ওই ডকুমেন্টগুলো আপনার কাছে নাই, এবং শুধুমাত্র আপনার আইএলআরের যে কাগজ, আইএলআরের যে কাগজ সেটা পাঠিয়ে দেবেন, আর খালি তার বাচ্চার বার্থ সার্টিফিকেট পাঠিয়ে দেবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। আর তারা যদি কোনো সন্দেহ হয় তবে তারা ডিএনএ চাইতে পারে, এটা ভেরি আনলাইকলি যে ইন কান্ট্রিতে তারা ডিএনএ চাইবে। রাজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, আমাদের লাইনটা ড্রপ করেছে। এনিওয়ে, মুহিত ভাই, আমরা একটা বিষয় দেখতে পেরেছি যে আমাদের এখানে ইউকেতে অনেকদিন ধরে আমাদের কোভিড যে প্যান্ডেমিক চলছে, তো অনেকে আমাদের ভিজিটে এসেছেন বাংলাদেশ থেকে, অন্যান্য জায়গা থেকে ভিজিট পিসে এখানে এসেছেন, অনেকে স্টাক হয়ে গেছেন। আমরা জানি হোম অফিস কয়েকবার টাইম এক্সটেনশন করেছে, আবার এখনো আসলে বর্তমানে কি অবস্থা যারা এখানে স্টাক হয়ে আছেন তাদের ক্ষেত্রে? বুঝতে ফেলেছি, মানে যে সমস্ত যারা ভিজিটর হিসেবে এসেছেন, যাদের ভিসা পার হয়ে যাচ্ছে, যারা যেতে পারছেন না তাদের দেশে, সেই সব বিষয় আপনাদের জন্য সুখবর আছে। এবং মেঘ দেখে তোরা করিস না ভয়, আমার ভাই বলেন, আড়ালে তার সূর্য হাসে, বলে থাকে। সেই হাসা সূর্যটা কি? কোভিড-19 বলে একটি প্রোটোকল এসছে। এই প্রোটোকলের অধীনে যে সমস্ত ভিজিটররা বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে ইংল্যান্ডে এসে ঢুকেছেন, এবং তাদের দেশগুলি যদি কন্ডিশন আছে ইদার রেড লিস্টেড কান্ট্রি অথবা অ্যাম্বার লিস্টেড কান্ট্রি যদি হয়ে থাকে, এবং এই কারণে তারা ইংল্যান্ডে আসার পর তাদের যে ভিসার মেয়াদটি এটি পার হয়ে যাওয়ার আগে যদি তারা তাদের দেশে ফিরে যেতে না পারেন, সেক্ষেত্রে তারা হোম অফিসের কাছে এটি পার্টিকুলার ইমেল অ্যাড্রেস আছে, সেখানটায় এক্সেপশনাল অ্যাসুরেন্স বলে একটি টাইটেল দিয়ে সাবজেক্ট হেডে দিয়ে ওরা অ্যাপ্লাই করতে পারবেন ফর দি এক্সটেনশন। এবং এই ক্ষেত্রে প্রোটেকশনের আন্ডারে, কোভিড-19 প্রোটেকশনের আন্ডারে হোম অফিস কিন্তু এই এক্সটেনশন করে দিচ্ছে। কাদের ক্ষেত্রে? যাদের ভিসার মেয়াদটি 31 সেপ্টেম্বর 2021 আগে যাদের ভিসা মেয়াদটি পার হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, এবং তাদেরকে রিজনস শো করতে হবে কেন তারা যেতে পারছেন না, এবং ইমেল অ্যাড্রেসটিতে তাদেরকে যেটা দিতে হবে নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিজনস ওয়াই দে আর নট এবল টু রিটার্ন ব্যাক, এবং তাদের ওই যে ভিসার যে নাম্বারটি, সেই নাম্বারটি সহ অন্যান্য এভিডেন্সগুলি দিয়ে তাদের প্রমাণ করতে হবে কেন তারা দেশে ফিরে যেতে পারছেন না। এবং যদি তাদের দেশটি গ্রিন লিস্টেড কান্ট্রি যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও যদি এক্সেপশনাল সার্কামস্ট্যান্স থেকে থাকে, যে ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছে অথবা কোয়ারেন্টাইনের ফ্যাসিলিটিগুলি বন্ধ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রেও তারা অ্যাপ্লাই করতে পারবেন। তো মধ্য কথা হচ্ছে তারা কিন্তু এই প্যান্ডেমিকের এই মুহূর্তে কোভিড-19 যে প্রোটোকল এটির অধীনে তাদের ভিসা মেয়াদ পার হয়ে যাওয়ার আগে যদি অ্যাপ্লাই করেন, এটি এক্সটেনশন হওয়ার সম্ভাবনা আছে। বুঝ ভাই, এটা সম্পূরক যদি কেউ বাংলাদেশে তার ভিজিট ভিসা ইস্যু হয়েছে, সে এখন রেড লিস্টে কেন আসতে পারছে না, তাদের কি অবস্থা হবে? তাদের সেক্ষেত্রে যেটা হবে যে সময়টা তারা বাংলাদেশে, এটাই পলিসি বলে দেওয়া আছে, ধরেন ভিজিট ভিসা তাকে দেওয়া হচ্ছে 6 মাসের জন্য, বাট 4 মাস তিনি বাংলাদেশে এই কোয়ারেন্টাইনের কারণে অথবা রেড লিস্টেড রেস্ট্রিকশনের কারণে রয়ে গেছেন, তাহলে এই 4 মাসটি যে তিনি লুজ করেছেন সেটিকে তাকে এক্সটেনশন করে দেওয়া হবে অটোমেটিক। ধন্যবাদ বুঝ ভাই। এখানে একটু বোঝার
আমরা রেজা ভাই আমরা আবারও আসবো, আমরা এই ছোট্ট করে আবারও আলোচনা করব। আমরা একটু ব্রেকে চলে যাচ্ছি, ব্রেকের পরে আবারও প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের আরো চমক আছে আজকের প্রোগ্রামে, সেই প্রত্যাশায় একটু ধৈর্য ধরুন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে, আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছিলেন, আশা করছি আপনারা আমাদের প্রোগ্রাম এনজয় করছেন। যারা এখনো জয়েন করেন নাই, আপনারা দেশ বিদেশ থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন অথবা লাইভ আমাদের সাথে জয়েন করতে পারেন। আজকে আপনাদের সাথে আছেন আপনাদের বাঙালি কমিটির 3 জন জনপ্রিয় আইনজ্ঞ, 3 জন সেলিব্রিটি লয়ার, ব্যারিস্টার সলিসিটর আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, ব্যারিস্টার সলিসিটর MQ হাসান, ব্যারিস্টার মুঈদ খান এবং আমি মুজাহিদুল ইসলাম। আমরা চেষ্টা করছি আপনাদেরকে ঈদের আনন্দ দিতে। আমরা আমাদের এই প্রোগ্রামটা, এই এপিসোডটাতে আমরা চেষ্টা করব আমাদের আজকে সেলিব্রিটি লয়ারদের থেকে কিছু ভিন্নধর্মী পারফরমেন্স নিয়ে আসার জন্য। এর আগেই আমরা আমাদের কিছু কলার অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, তাদের 2-1টা কল আমরা শেষ করে ফেলবো। চলে আছি স্টুডিওতে, কে আছেন এখন আমাদের সাথে? হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাদের সবাইকে। জি ভাই, ভালো আছেন আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ। জি জি আমরা আছি ভালো। জি ভাইয়া, আমার আইনি কোশ্চেন আছে। আমার একটা কেস আমি করলাম যে জার্মানির আকেন্সি ভাই আপনার টিভি ভলিউমটা ডাউন করে ফেলুন একটু ভাইয়া, টিভি ভলিউমটা, স্টুডিওতে সরাসরি কথা বলুন। জি সালাম ভাইয়া, এবার ঠিক আছে ভাইয়া। জি আমার একটা কেস আছে যে আমার ওয়াইফ উনি হচ্ছেন, আমি ওনাকে নিয়ে আসছিলাম 2017 এই দেশে। ওনার 18 বছর বয়স কম থাকে। পরে আমার জবটা চলে যায় কোচিং আসার পরে আমার একটা বাচ্চা আছে, উনি ব্রিটিশ। আর আমি এটা কিছুদিন আগে একটা জামরান আন্ডারে আকেন্সিয়া কেস করছিলাম। কবে করছিলেন কেসটা? 29 আমি করছিলাম। আপনার কথাটা আসলে বোঝা যাচ্ছে না, আবার একটু যদি ক্লিয়ার করে বলুন। আপনি কি কেস করেছিলেন, কেন করেছিলেন? ওই যে জামরান কেস আকেন্সিয়া। জি জি, এটা কবে করেছেন? 29 অফ জুন আপনি করেছেন, 30 জুনের আগের ডেডলাইন ধরার জন্য। হ্যাঁ, তারপরে কি হয়েছে? এখন ওরা আমাকে সাপোর্টের ডকুমেন্ট দিছিল, তো আমি ডকুমেন্টটা পাঠাইছি। জি, আমার একটা লেটার, ওই ডক্টর লেটারটা আমি দিতে পারি না, এটা আসছিল। জি, আমি জিনিসটা বুঝেছি। আমি আপনাকে বলি, আমি জানি না আপনাকে কে অ্যাডভাইস করেছিল জামবানানো রুটে যাওয়ার জন্য। দেখেন, জামবানানো রুটের ক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইফ আপনার বাচ্চার সোল কেয়ারার না, আপনিও কিন্তু হচ্ছেন কেয়ারার, জয়েন্ট কেয়ারার। যেহেতু এমন অবস্থায় নাই যে আপনার ওয়াইফ চলে গেলে বাচ্চাকে চলে যেতে হবে, তারা বলতে পারে যে বাচ্চা তার বাপের সাথে থাকতে পারে। তো সেই কারণে আমার মনে হয় যে এটা জামবানানোটা হয়তো আপনাদেরকে যেটা হয়েছে হাইকোর্টের ওই কেসটার পরে এটা নিয়ে যে হয়েছে সেটার আলোকে অনেকেই অ্যাপ্লাই করছেন, কিন্তু আমার মতে এটা মিসকনসিভড। এটা যদি শুধুমাত্র যেখানে আপনার দুজনেরই ইমিগ্রেশন স্ট্যাটাস পিকেরিয়া, যেটা অরিজিনাল জামবানানো কেসে ছিল, সেক্ষেত্রে আপনি জামবানানো রুটে আপনি গেলে ভালো করেন। এক্ষেত্রে আপনার জন্য কিন্তু আপনার ওয়াইফের জন্য EX1 অবশ্যই আছে, যেহেতু উনি অলরেডি আপনাকে আপনার ওয়াইফ হিসেবে তারা মেনে নিয়েছে, ফলে ম্যারেজের সাবসিস্টেন্স বা জেনুইননেস নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু বাচ্চার যাওয়াটা রিজনেবল নয়, এই গ্রাউন্ডেই কিন্তু উনি ফার্দার ভিসাটা পেতে পারতেন 2.5 বছরের। কামরুল ভাই, আপনি যদি একটু শেয়ার করেন। জি ভাই, যেটা বলতে চাচ্ছেন যে জামরানা কেস মূলত যে ব্রিটিশ সিটিজেন থাকছে তার যে বাবা মা দুজনের আসলে তাদের কোনো স্ট্যাটাস থাকবে না, তাহলে কিন্তু তারা ওই বাচ্চার কারণে তাদের জামরানা কেস অনুযায়ী তারা এখানে স্ট্যাটাস পাবে। কিন্তু আপনার ওয়াইফ তো অলরেডি এখানে আছে এবং ওনার তো EX1 আন্ডারে তো ওনার স্ট্যাটাস আছে, অতএব ওই অ্যাপ্লিকেশন যখন করতে যায় তখন কিন্তু ইনএলিজিবল হয়ে যাচ্ছে। উনি কিন্তু হ্যাঁ, উনিও ব্রিটিশ, দুজন। আর একদম তো বেশিরভাগ ক্ষেত্রে দুইজন যদি হয়, একজন সোল কেয়ারার থাকতে পারে অথবা দুইজনই জয়েন্ট কেয়ারার থাকতে পারে, বাট তাদের কিন্তু স্ট্যাটাস থাকতে পারবে না স্ট্যাটাস করার জন্যই। তার মানে কি, বাচ্চা যদি বাইরে চলে যাওয়া লাগে তাহলে বাবা মাকে চলে যেতে হচ্ছে, কিন্তু ব্রিটিশ বাচ্চা যেহেতু এখানে থাকবে, অতএব ব্রিটিশ বাচ্চা এখানে থাকবে বলেই কিন্তু ওই বাবা মা যেহেতু তাদের কোনো স্ট্যাটাস নাই, তাদেরকে স্ট্যাটাস দেওয়া হয়, তাই তো ভাই? হ্যাঁ, তো যে কারণে
যে ওই যে যাদের EX1 আন্ডারে দেওয়া আছে, ভাই যেটা বললেন যে EX1 আন্ডারে দেওয়া হচ্ছে, তারা কেন অ্যাপ্লিকেশন হচ্ছে? তারা এলিজিবল না, কিন্তু তাদের তো লিগালিটি রয়ে গেছে। আর যে কেস ল যেটা আসছে, সেই কেস ল ব্যাপারে মূলত দুইটা ব্যাপারে করা হয়েছে। একটা হচ্ছে যে এই একটা ইস্যু, আর একটা ইস্যু হচ্ছে যে এই স্ট্যাটাসে যারা পায় তারা ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করতে পারে না। এইটাকে চ্যালেঞ্জ করে কিন্তু কেস লটা আসছে, তাই না ভাই? কিন্তু ওই কেস লটা কিন্তু আবার কিন্তু চ্যালেঞ্জ হয়েছে, ইট ইজ নট ডিসাইডেড, এবং হোম অফিস থেকে কোনো পলিসি গাইডেন্সও আসে নাই। সাধারণত কোনো কেসে যদি কোনো অ্যাপ্লিকেন্ট যদি জেতে এবং সেটা যদি ফাইনাল হয়, ওইটার বেসিসে কিন্তু সাধারণত হোম অফিস থেকে একটা পলিসি গাইডেন্স আসে যে এটার বেসিসে এখন তোমরা অ্যাপ্লিকেশন করো, এটার বেসিসে অ্যামেন্ডমেন্ট করো, এটার বেসিসে যেরকম আমরা জানি যে বাচ্চাদের যে অ্যাপ্লিকেশনের সময় যে ফিসটা দেওয়া, এটা কিন্তু কমায় দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা যে আনলফুল, এবং সেটার বেসিসে কিন্তু গাইডেন্স আসছে এবং এখন কম ফিস দেওয়া লাগে। তো সেই কারণে ভাই যেটা বললেন যে আসলে আপনার এটা করা ঠিক হয় নাই, উচিত না। অনেকে এগুলোর দিয়ে হয়তো ভাই আমরা আগেও আলোচনা করেছি যে জানি না তারা কি কেস চায় কিনা, কিংবা যাই হোক আমি ওইভাবে যেতে যাচ্ছি না। আমাদের যেটা অপিনিয়ন হচ্ছে যে ইন দ্য লাইট অফ EX1 কেননা জাম্বরান অনুযায়ী আপনার কেসটা এখানে ফিট হয় না। যেটা আমরা এটা নিয়ে কিন্তু আগেও এই প্রোগ্রামে আলোচনা করেছিলাম, জি। যে পুরো জিনিসটাই ছিল যে যারা ডেরিভেটিভ রাইটে থাকে তারা সেটেলমেন্টে যেতে পারবে কিনা, যেতে পারবে না, এবং তারা তাদের গাইডেন্সে তারা 2018 বা 19-এ তারা বলেছিল যে ডেরিভেটিভ রাইটে কিন্তু আছে সুরেন্দ্র সিং, চেন, সবগুলো কেসে কিন্তু ডেরিভেটিভ রাইটে। দেখা গেল যে সুরেন্দ্র সিং এর ক্ষেত্রে তারা আইএলআরটা দিল, চেনের ক্ষেত্রে আইএলআরটা দিল, কিন্তু জামরানের ক্ষেত্রে তারা আইএলআর না দিয়ে বললো যে তুমি EX1-এ তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, আগে ওইটাকে এক্সস্ট করে আসো, হিউম্যান রাইটসে ফেস করলে তখন তুমি যাবে এই জামরানতে। এইটাকে কিন্তু চ্যালেঞ্জ করে এই তোমার হাইকোর্টে করা হয়েছে। ধন্যবাদ রেজা ভাই, ধন্যবাদ কামরুল ভাই। মুহিত ভাই, আমার প্রশ্ন যেটা যেই কামরুল ভাই এবং রেজা ভাইয়ের কথা থেকে যে কথাটা এসেছে যে আমাদের আসলে ক্লায়েন্টদের কি করা উচিত, এই ধরনের একটা ক্লায়েন্টরা আমরা বারবার বলছি তারা কিন্তু একটা হোপ যেখানেই দেখে সেখানেই দৌড় দেয়। আমরা দেখেছি যে টিভি স্ক্রলে দেখেছি, অথবা আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পত্রিকায় দেখেছি যে হ্যাঁ টাইম আছে, যে 30 দিনের এখনো এক্সটেন্ডেড টাইম আছে, এই টাইমের মধ্যে লোকজন লিগ্যাল হয়ে যেতে পারবে, আইএলআর পেয়ে যাবে। এই ধরনের বিভিন্ন ধরনের আমরা দেখি, চোখ জ্বালছানো যেই বিজ্ঞাপন দেখছি আমাদের লয়ার কমিউনিটি থেকে অনেকেই দিচ্ছেন। তো এই বিষয়ে দর্শকদের আসলে তাদের কি করা উচিত? আসলে ধন্যবাদ, খুব চমৎকার খুব চমৎকার প্রশ্ন জিজ্ঞেস করেছেন। এটি আমি নিজেও ফেস করি, এবং আমার সাথে যে 3জন অভিজ্ঞ আইনজীবী রয়েছেন তারাও কিন্তু একই জিনিস শেয়ার করবেন। যারা দর্শক, যারা ভিউয়ার্স এবং যারা এই ভুক্তভোগী, যারা ক্লায়েন্ট, তাদেরকে অবশ্যই জানতে হবে আইনটা কি, এবং ইগনোরেন্স অফ ল ইজ নট অ্যান এক্সকিউজ। আপনি আইনটা জানেন না, আপনাকে জানতে হবে। এখন জামরানের বিষয়ে আমার ভাইটা যে কথা বলেন, অলরেডি রেমেডি রয়ে গিয়েছে তোমার জন্য, EX1 আন্ডারে তুমি অ্যাপ্লাই করতে পারছো, অলরেডি বাচ্চার থ্রুতে তুমি অ্যাপ্লাই করতে পারছো। প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা হচ্ছে এই যে তোমার কোনো রেমেডি নাই, সেক্ষেত্রে তোমার বাচ্চা যেহেতু এই ব্রিটিশ বাচ্চাকে বেস করেই তোমাকে এখানে থাকতে হচ্ছে, এবং সোল কেয়ার যে টার্মটার কথা ভাই খুব সুন্দর করে বলেন, এই জিনিসগুলো এখন যারা দর্শক তাদের যেটা করতে হবে, দক্ষ আইনজীবীকে খুঁজে বের করতে হবে। কষ্ট হতে পারে, আমি কিন্তু ভাই একটু শেয়ার করছি একটা নলেজ আমার, আইনের বাইরে গিয়ে। আপনি জানেন যে গ্রিক দার্শনিক সক্রেটিস ছিলেন অনেক বড় একজন দার্শনিক, বাট ওনার কথা, ওনার জ্ঞানলব্ধ বক্তব্য শোনার জন্য ওনার যে সাগরেদ, যে প্লেটো এবং যারা অ্যারিস্টটল, তারা হাজার হাজার মাইল দূর থেকে পাড়ি জমি তারা আসতো। এরকম দর্শকদের খুঁজে বের করতে হবে কে দক্ষ আইনজীবী, কে অনেস্ট, কে কাইন্ড, কে সত্য কথা বলে তাদেরকে হেল্প করবে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, রেজা ভাই এবং কামরুল ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের দর্শকের কলের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। প্রিয় দর্শক, আমরা কিন্তু আর হার্ড কোনো কথা বলছি না, আমরা এবার একটু চেষ্টা করব আপনাদেরকে ঈদের আমেজে এই বাকি প্রোগ্রামটা শেষ করার জন্য। তবে এর আগেই আমরা একটু দুঃখ প্রকাশ করছি, আমরা আসলেই ব্যথিত। আপনারা জানেন যে বাংলাদেশের সেই বিখ্যাত প্রতিযোদ্ধা সঙ্গীত শিল্পী, আমাদের মাটি ও মানুষের শিল্পী ফকির আলমগীর, যিনি স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে যিনি গান গেয়ে আমাদের সেই সময়ের ফ্রিডম ফাইটারদেরকে যিনি উদ্বুদ্ধ করেছিলেন, ফকির আলমগীর মারা গিয়েছেন গতকালকে। আল্লাহ রাব্বুল আলামিন তার রুহের মাগফিরাত আমরা কামনা করছি। আজকের প্রোগ্রাম থেকে আমরা আশা করছি তার শোকসন্তপ্ত পরিবার এই শোককে শক্তিতে রূপান্তর করে ভবিষ্যতে এগিয়ে যাবে, এবং ফকির আলমগীরের স্মরণে আমরা আজকে ফকির আলমগীরের সেই বিখ্যাত গান
ও সকিনা, যে গানটা আমার মনে হয় যে সবাই জানে। কে শুরু করবে? কামরুল ভাই না? তা আমরা ও সকিনার গানটা দিয়ে আমাদের এই পর্বটা শুরু করছি। ও সকিনা তুমি, ও সকিনা যাসোস নাকি ভুইলা আমারে, আমি অহন রিকশা চালাই, আমি অহন রিকশা চালাই ঢাকা শহরে, আমি অহন রিকশা চালাই ঢাকা শহরে, ও সকিনা খাস নাকি ভুইলা আমারে, ও সকিনা গ্যাসোস নাকি ভুইলা আমারে। ধন্যবাদ। ধন্যবাদ কামরুল ভাই। এই গানটা 1982 সালে টেলিভিশনে প্রচারিত হয়েছিল। জি। এবং এটা ইনস্ট্যান্ট হিট। ইনস্ট্যান্ট হিট হয়ে গেছে। আচ্ছা, এই গানটা অনেক রিমিক আসছে, আমরা জানি। পরও আসছে যে রিক্সা চালায় না, এরপরে ট্যাক্সি চালায়, বাস চালায়, কিন্তু রিক্সা চালানোর যেই আমেজটা ওইটা কিন্তু এখনো আছে, ওইটাই অরিজিনাল। মানে বেস্ট। তোমার যদি ওই সময়কার ঢাকার কথা মনে করো, যে কত দূর দূরান্ত থেকে মানুষ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ঢাকায় আসতো, ঢাকা শহর আইসা আমার এবং পরাণ জুড়াইছে। তোমার জীবিকা অর্জনে, ঢাকার বাইরে থেকে লোকের জীবিকা অর্জনের একটাই মাত্র পথ ছিল, হয় কুলিগিরি করা অথবা রিক্সা চালানো। জি, অত বেশি অপশন ছিল না। জি। আরেকটা কথা, ফকির আলমগীর সাহেবকে আমি অনেকবারই খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে, কারণ অনেক কনসার্টে আমি অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের আইন বিভাগের নবীন বরণ অনুষ্ঠানেও কিন্তু উনি এসেছিলেন। এবং আমাদের মনে আছে, তুমি তো নিশ্চয়ই আমরা সবাই জানি, 129 নম্বর যে রুম আমাদের, 129 নম্বর যে সায়েন্স বিল্ডিং এর, আমাদের সবারই সেখানকার স্মৃতি জড়িত। ওই রুমে কিন্তু বিশাল মানে গান হয়েছিল, উনি একক সঙ্গীত পরিচালনা করেছিলেন। লন্ডনে কি ওনার সাথে আপনাদের কারো কোনো স্মৃতি? আমার নাই, কিন্তু আমি কালকে ফেসবুকে দেখলাম যে অনেকেই তার ছবি টিভি দিলেন আর কি। তবে ওনার ছেলের সাথে আমার পরিচয় ছিল, ছেলে এখানে পড়াশোনা করতে এসেছিল, তখন তার সাথে পরিচয় হয়েছিল আমার। জি জি। আমরা এই কথাটা কেন বলছি, প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আজকে প্রোগ্রাম দেখছেন, আমরা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বাংলাদেশেই বেশি। তো বাংলাদেশেও কিন্তু সবাই ঈদ করছেন, কিন্তু বাংলাদেশে এখন কোভিডের হাই পিক আমরা যেটা বলতে পারি, এবং গতকালকে থেকে সর্বাত্মক লকডাউন এখন চলছে। এই লকডাউনের মধ্যেও আমাদের আত্মীয় স্বজন যারা ঈদ উদযাপন করছেন, আমরা তাদের সাথে একত্রতা করছি, ঘোষণা করছি। এবং আপনার সবাইকে, বাংলাদেশে যারা আছেন, নিজেরা সচেতন থেকে সাবধান থাকতে হবে, কারণ আমাদের যেই ফকির আলমগীরের কথা বলেছে, উনিও কিন্তু কোভিড আক্রান্ত হয়ে না 14 তারিখ না 24 তারিখ, সরি 14 তারিখ, 14 তারিখেই তখন উনি বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। জি। বাট তারপরে তারা বলেছিল যে আপনি কোভিড টেস্ট করেন, টেস্ট পজিটিভ আসলো, তারপর ওনাকে হসপিটালে। তো আমরা আজকের প্রোগ্রাম থেকে আমরা আমাদের বাংলাদেশে যারা আছেন বিনীত অনুরোধ করব, আপনারা সর্বাত্মক সচেতনতা মেনটেন করবেন, এটা আমরা আশা করছি। আমরা এই পর্যায়ে আপনাদেরকে আজকে যে 3জন সেলিব্রিটি লয়ার আছেন, তাদের একটা ভিন্ন রূপ আছে, ভিন্ন তাদের কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি আমরা প্রুভ করার চেষ্টা করব যে আসলে ওনারা কিন্তু, আপনারা সবসময় জানেন যে তারা কিন্তু অলরাউন্ডার। আপনারা তাদের ফুটবল মাঠে যদি খেলতে দেন, রেজা ভাই কিন্তু মানে যদিও অত ধরতে পারে না, এখনো ধরতে পারবে। আর মুহিত ভাই তো, মুহিত ভাই হচ্ছে আপনি স্ট্রাইকারের মতো যেভাবে আছেন, আর কামরুল ভাইও কিন্তু একই অবস্থা। কামরুল ভাই কিন্তু সুইমার, কামরুল ভাই কিন্তু অল্পের জন্য, আপনি তো আপনার সিক্রেট বিষয়টা জানেন না, যে এবার অলিম্পিক টিমে গেল, প্রাইমারি সিলেক্ট হয়েছেন, কিন্তু উনি আজকে প্রোগ্রামের জন্য, কারণ এখন কিন্তু টোকিওতে অলিম্পিক চলছে, উনি তো আজকে প্রোগ্রামে না থাকলে তো প্রোগ্রাম জমবে না, এই জন্য কিন্তু উনি যায় নাই। থ্যাংক ইউ। তুমি জানো সবসময় আমি খেলার মাঠে আমি খুব ভালো দর্শকের ভূমিকায় অভিনয় করতে পারি। হ্যাঁ, আমি কিন্তু আপনার সাথে ক্রিকেট খেলা দেখেছি আমরা ওভালে গিয়ে। ধন্যবাদ। আমরা আজকের প্রোগ্রামটা শুরু করব ভিন্নভাবে। রেজা ভাই, আজকে আপনি কি পারফর্ম করবেন? আপনি আপনার তো দরাজ কণ্ঠে, আপনি দরাজ কণ্ঠ তো কিছু না, তোমরা যেটা বলবে দর্শকের চাহিদা অনুযায়ী করব। দর্শক তো অনেক কিছু চায়, দর্শক চায় যে আপনি একাধারে রবীন্দ্র, নজরুল, আধুনিক এবং হামদনাথ সবই আপনি করেন, বাট আপনার প্রেফারেন্সটা কি? আমার মনে হয় আজকে যেহেতু এটা ঈদ, ঈদের উপলক্ষে আমাদের মনে হয় একটা নাতে রসুল দিয়ে, মানে অল্প, এত দীর্ঘ সময় দেওয়া যাবে না, 4-5 লাইনে। এটা অবশ্যই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেবের লেখা, এবং উনি কিন্তু বোধহয় 214টা বোধহয় ওনার নজরুল গীতি উনি লিখেছেন, এই ইসলামিক গান, এবং সবগুলোই কিন্তু মানে শ্রেষ্ঠতার মানে নিদর্শন রেখেছেন উনি। যাই হোক আর কি,
সাউন্ডটা দিয়ে নিকো সাউন্ডটা। জি মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা তুমি বাদশাহ কামলে ওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা তুমি বাদশাহ কামলে ওয়ালা পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হলো পূর্ণ বেহেশতি নূরের উজালা হলো পূর্ণ বেহেশতি নূরের উজালা মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা তুমি বাদশাহ কামলে ওয়ালা কেয়ামতে পিয়াসি উম্মত লাগি কেয়ামতে পিয়াসি উম্মত লাগি দাঁড়ায়ে রবে নিয়ে তহুরার পেয়ালা দাঁড়ায়ে রবে নিয়ে তহুরার পেয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা তুমি বাদশাহ কামলে ওয়ালা। এক্সেলেন্ট, ধন্যবাদ। এত চমৎকার ভাই। ভাই এই আপনার এই যে অলরাউন্ড পারফরমেন্স, এটা রহস্যটা আসলে কোথায়? অলরাউন্ড কিছু না, আমার হয়ে গেছে কি আমি মানে অনেক কিছুতেই মানে যেমন বলে না একটা মানে চুলকানি দেওয়ার অভ্যেস, টুকটাক। তুমি জানো যে আমি কিন্তু টুকটাক রান্না বান্নাও করতে পারি। জি আবার আমরা আসলে দুঃখিত যে আমরা দেখাতে পারছি না, আমরা চা হয়তো রান্না করে আজকে টিভিতে যদি কখনো মানে সেইভাবে সেলিব্রিটি লয়ারদের যদি কোনো সেলিব্রিটি শেফ যদি কোনো কম্পিটিশন হয়, তখন আমরা হয়তো রেজা ভাইকে সামনে নিয়ে একটা টিম করে আমরা তো পার্টিসিপেট করতে পারি। মুহিত ভাই কি বলছিলেন? না, আমি রবি ঠাকুরের ভাষায় বলবো, যার রূপ আছে সে দেখাবেই, যার গুণ আছে সে প্রকাশ করবেই, যার হৃদয়ে ভালোবাসা আছে, যে ভালোবাসতে জানে সে ভালোবাসবেই। ওনার ভিতরে তিনটে রূপই আছে। মারহাবা। কামরুল ভাই, আপনি তো আমি জানি আপনি পারফর্ম করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কিন্তু এর আগে আমি একটু আপনাকে আপনি কি কোনো সময় স্টেজে অভিনয় করেছেন? আপনার কিন্তু সেই লম্বা চুলো আমি দেখেছি, নায়কের চেহারা ফেসবুকে স্ক্রল করেন তারা কিন্তু কামরুল ভাইকে দেখে এইভাবে আমার মনে হচ্ছে যে আপনার চেহারার সাথে কাজ চেহারা কোন নায়কটা চেহারা তখন মানে আপনি বেশি বিট করছেন? সোহেল রানা নাকি ঋত্বিক রোশনের? আচ্ছা ঋত্বিক রোশন। ঠিক আছে, আমি আই এম টেকিং ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট আমাদের গ্রেট প্রেজেন্টার মুজাহিদের কাছ থেকে এবং আমাদের একজন। আপনাকে আমরা যদি রাজনীতিবিদ হিসেবে আসলে দেখি, আপনি আসলে কোনোদিন কি রাজনীতি মাঠে বক্তব্য দিবেন বা দেওয়ার কোনো প্ল্যান আছে? যদি দিতে চান আপনি কি আসলে কি বক্তব্যটা দিবেন? আমি বলবো যে এই জনগণ ভাই সকল, আমাকে ভোট দিও এবং তোমাদের সমস্ত সুখ দুঃখের অবসান হয়ে যাবে। যাও যাও যাও। কি করে দিবেন আপনি? খাল কেটে কুমির আনবেন? সেই কারণে আমি ওটা বলি নাই যে তাদেরকে সর্বনাশ করবো নাকি তাদের ভালো করবো, কারণ পলিটিশিয়ানরা তো সর্বনাশ করে থাকে, আবার ভালো করে থাকে। একটা কৌতুক শুনেছিলাম, এক ভদ্রলোক রাজনীতির মঞ্চে বক্তৃতা বলছেন যে আমি যদি নির্বাচিত হই আমি আপনাদের সবাইকে উপযুক্ত পরিমাণ বাস দেবো। অনেকগুলো বাস ঝাড় আছে। উনি কিন্তু পজিটিভলি বলছেন, অনেক বাস আছে। আপনাদের পূজা পাণ্ড বিভিন্ন সময় বাসের প্রয়োজন হয়, বিনামূল্যে বাস সরবরাহ করব। না, যেটা হয় যে রাজনীতিবিদরা কিন্তু সবসময় কিন্তু তারা মাঠে ময়দানে বক্তব্য রাখে, কিন্তু স্লিপ অফ টাং যেটা আছে, স্লিপ অফ টাংটা তো সবসময় এখন মানে এটা শুনতে একটু খারাপ শোনা যে আমাদের একদম রিয়েল একটা ঘটনা যে আমাদের ওখানে একজন রাজনীতিবিদ ছিল, তো উনি বাংলাদেশ ওখানে একজন বড় একজন লয়ার আসছেন, মানে লয়ার না, একজন গেস্ট আসবেন, সরকারি একজন গেস্ট আসবেন, উনি তখন পৌরসভার চেয়ারম্যান। তো উনি এখন যে স্লিপ অফ টাং যেটাকে বলে, উনি বলছেন যে ওনাকে বারবার পুশ করা হচ্ছে যে আপনি তাড়াতাড়ি আসেন, সার্কিট হাউসে আসেন, গেস্ট চলে আসছে। তো উনি ওভার দ্য ফোনে, মানে তখন তো ফোনে এই ধরনের মোবাইল ফোন ছিল না, তো উনি মানে যে মেসেঞ্জার তাকে বলছে তুমি তাড়াতাড়ি বলো যে তারা আসার সাথে সাথে আমি তাকে কনসিভ করবো, সেটা রিসিভের বদলে সে কনসিভ করে। তো রাজনীতিবিদরাও তো কিন্তু অনেক সময় এখানে একটা বিষয় যেটা যে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু রাজনীতিবিদদের একটা বড় একটা বিষয়। আমরা মুহিত ভাইকে দেখলে সেই যে বডি ল্যাঙ্গুয়েজ যেটা যেভাবে হাত নাড়িয়ে মুহিত ভাই সবসময় আপনারা দেখবেন
যে শোতে এইভাবে একটা হাত নাড়ে, তারপরে আবার হুঁশিয়ার, হ্যাঁ সাবধান বলে। আপনি আপনার রাজনীতি মাঠে যদি আপনি হয়, আপনি হাতটা কিভাবে লাড়বেন? এইভাবে না ওইভাবে না এইভাবে? সত্যি দুইভাবে। সত্যি করে একটা কথা বলি, আমার মনের ভিতরে অনেক বাসনা মানুষকে সাহায্য করার। জি। আল্লাহ পাক যদি কখনো আমাকে সৌভাগ্য দান করেন, আমি আসলে রাজনীতি করব মানুষকে সাহায্য করার জন্য। কিভাবে বলে আপনি একদম 1 মিনিটে আপনি বলেন যে এই যে ভাই সব যারা প্রতারক, যারা বাটপার, যারা লোভী, যারা স্বার্থপর, তাদের বলে হুঁশিয়ার। আর যারা জনগণ তাদেরকে ভালোবেসে তাদেরকে নিয়ে এদেরকে আক্রমণ করবো। ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে এই কথাটা আমরা কেন বলছি, সেটা হচ্ছে একটা মেসেজ দেওয়ার জন্য। রাজনীতিবিদদের আসলেই আমরা যে কথাগুলো বের করে নিয়ে আসি এরকমই হওয়া উচিত, কিন্তু বাস্তবে কিন্তু আমরা সেটা দেখছি না। বাস্তবে রাজনীতিবিদদের আসলেই ঘরের বাইরে একরকম রূপ, ঘরের ভিতরে গেলে আরেক রকম রূপ। সেই বিষয়টা আসলে আমাদের ব্যতীত করে। একটু এটা এরকম আপনি দেখবেন একসময় বাংলাদেশে কারা রাজনীতি করতে উপমহাদেশে, যারা ভালো ফ্যামিলির শিক্ষিত শ্রেণী, এখন নোংরা বাটপার বদমাশি এরা চলে এসেছেন, বেশি অংশ চলে এসেছে, যে কারণে নোংরামি রাজনীতি চলে এসে ভালো মানুষকে নিয়ে আসেন, সুন্দর গন্ধ ছড়াবে। জি, অসংখ্য ধন্যবাদ। কামরুল ভাই, হ্যাঁ আপনি তো নরমালি আবৃত্তি করে থাকেন, রেজা ভাই হচ্ছে অলরাউন্ডার আমরা বলি, তাহলে অলরাউন্ডার উপরে যদি আরেকটা হয়, যদি আপনি ফুটবলে কিন্তু ভালো পারফরমেন্স করেন, তাহলে আপনি সুপার CR7 যেটা, তবে সে কিন্তু ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, গতবার আমাদের বিএল এর খেলাতে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড হিসেবে সে খেতাব পেয়েছে। আপনি আজকে কি পারফর্ম করবেন? আজকে একটা কবিতা করা হয়েছে, এটা খুব একটা ফেমাস কবিতা। ভেরি গুড। সেটাকে গান করা হয়েছে, খুব ছোট। আমি একটা ফাঁকে একটু আমাদের স্টুডিও তো আমাদের ভাইয়া যে আছেন, যদি আমাদেরকে একটু টিউন করে একটু হেল্প করে, কামরুল ভাইয়ের যে টিউনটাতে যদি। জি জি জি, ধন্যবাদ। কামরুল ভাই, আপনি শুরু করা যায়। ধন্যবাদ। আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তর সুখ, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভেতরে নীল বন্দরে আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ধন্যবাদ। আমরা আর এটার ব্যাখ্যা করতে চাই না যে কামরুল ভাইয়ের অলরাউন্ড পারফরমেন্স। আমরা চলে যাচ্ছি মুহিত ভাইয়ের কাছে। মুহিত ভাই, আমি কিছুই পারবো না ভাই, কিছুই পারবেন না। এই যে মোহাম্মদ অতিথি, আমরা একটু রিকোয়েস্ট করছি, কিছু না পারলে একটা কিছু করেন না। কেমন ভালো আছেন আমার কেমন হবে সেটাকে নিয়ে আমি করার চেষ্টা করব। এবং ওনাকে উদ্দেশ্য করেই সুনীল গঙ্গোপাধ্যায় একটি বিখ্যাত কবিতা রচনা করেছিলেন, আমি কিরকম ভাবে বেঁচে আছি। আমি চেষ্টা করব এই গানটাকে ধরেই। ধন্যবাদ। বিসমিল্লাহ। আমি কিরকম ভাবে বেঁচে আছি, তুই এসে দেখে যা নিখিলেশ, এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা। প্রতি সন্ধেবেলায় আমার বুকের মধ্যে হাওয়া ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুরটাকে দেখব বলে। আমি আক্রোশে হেসে উঠি না,
আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে আঠি, মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে। খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে। ও গায়ে আমার কোন ঘর বাড়ি নেই, আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ি ছেড়ে সেজে গিয়েছি রঙ্গালয়ে। পরাগের মতো ফু দিয়ে উড়েছি দৃশ্যলোক, খামে ছিলেন এমন গন্ধক যাতে ক্রোধে ঝলে উঠতে পারি। নিখিলেশ, তুই একে কি বলবি? আমার শোবার ঘরে নিজের দুই হাত পেরেকে বেঁধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা। আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি, তাকে ভালোবাসতে পারি না। আমি কপাল থেকে ঘামের বদলে মুছে নিয়েছি পিতামাতার নাম। আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মায়েরি মায়েরি ঘুমিয়ে পড়েছিলাম। নিখিলেশ, আমি এই রকম ভাবে বেঁচে আছি। ধন্যবাদ। ওয়েল ডান, ওয়েল ডান, মোটেও না, এক্সেলেন্ট। মোহিত ভাই, আমি চেষ্টা করেছি। কি বলবো আপনাকে, কি বলে কমপ্লিমেন্ট দেওয়া যায়? ওয়ান মোর, ওয়ান মোর, one more, one more. কিন্তু মেনি মোর বলতাম, কিন্তু আমাদের সময় আপনাকে পারফর্ম করতে হবে এখন। সময় এখন তো না। তোমার রেজা ভাই ওয়ান মোর, ওয়ান মোর, না, আমরা রেজা ভাই ওয়ান মোর, ওয়ান মোর। আমরা প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি একটা লাইনে একটু জাস্ট সবতে জানি, আমরা এই যে তিনজন সেলিব্রিটি, আপনাদের সেলিব্রিটি লাইফে আপনাদের আসলে বিড়ম্বনাটা, আপনার বিড়ম্বনা কোথায় রাজা ভাই? আপনি এই যে সেলিব্রিটি রাস্তাঘাটে সবাই আপনাকে, রেজা ভাই আপনাকে দেখেছি, আপনাকে ভালো লাগে, আপনার কথা ভালো লাগে, বিড়ম্বনাটা কোথায়? আপনারা জানেন যে আমরা খুশি হই সব সময়। বিড়ম্বনাটা হচ্ছে এই যে মানুষের আমার কাছে আসলে তার এক্সপেকটেশনটা খুব হাই থাকে, জি, এবং সেই এক্সপেকটেশনটা হাই থাকলে সেটা হয়তো ফুলফিল করতে পারি না। যেমন গতকালকে আমাকে একজন টেক্সট মেসেজ পাঠিয়ে বললো যে একজন তার কাছ থেকে 9,000 পাউন্ড নিয়ে এসে তাকে ইমিগ্রেশন স্ট্যাটাস করিয়ে দেবে বলে, কিছু করে দিতে পারিনি। আমি কি করতে পারবো? তুমি ভালো করে জানো এটা একটা ভয়েড কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্ট তুমি এনফোর্স করবে কিভাবে? রাইট, রাইট, ধন্যবাদ। কামরুল ভাই? না, এটা আমি এনজয় করি, খুবই মানুষের ভালোবাসা এবং কমপ্লিমেন্ট পাই। আমি যেরকম কুরবানির মাংস আনতে গেছিলাম তখন ওই ভদ্রলোক সঙ্গে আমার দেখা হয়নি, কখনো আরেকজনের মাধ্যমে আমি ওখানে গিয়েছি। তা উনি দেখুন যে আপনাকে খুব পরিচিত লাগছে। তা আমি বলি যে জানি না, আপনি তো আপনাকে কোথাও কখন দেখেন। ও বুঝেছি, ওই যে এনটিভিতে আপনি আইন অধিকার করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো সেলিব্রিটি মানুষ। তা আমি হ্যান্ডশেক করলাম। উনি বললো যে না, আপনার প্রোগ্রাম ভালো হয়, চমৎকার, ইত্যাদি। এই যে কমপ্লিমেন্ট, এটা যে একটা ব্লেসিং, যে দোয়া, দিস ইজ রিয়েলি আই এনজয় ইট অ্যান্ড আই এম গ্রেটফুল টু আওয়ার অডিয়েন্স। আপনি তো অবশ্যই এনজয় করেন, বাট বিড়ম্বনাটা কোথায়? সবচেয়ে বড় যে বিড়ম্বনা, সবাইকে ধন্যবাদ এভাবে সম্মান দেখানোর জন্য। বিড়ম্বনা হচ্ছে যখন ভিতর খুব ক্রোধ আসে, টেলিফোনে ক্রোধ প্রকাশ করতে পারি না, আবার খুব ক্ষুধা লাগে, আন্ডারগ্রাউন্ড যাচ্ছি, খেতে পারি না, লোকজন হা করে তাকিয়ে আছে, যেটা আগে হতো না। এটা হচ্ছে খ্যাতির বিড়ম্বনা। আমি একটা বিড়ম্বনা, আমি তো এখনো, আমি শুধু রেজা ভাই। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যে সেলিব্রিটি প্রেজেন্টারের যে পারফরম্যান্স, সেটা কি ডায়লগ হবে না কি হবে সেটা তো আমরা জানি না। সেটা কিন্তু আমাদের ডিমান্ড রয়ে গেছে, প্রোগ্রামে করব, কারণ আমাদের আজকের সময় শেষ। তো বিড়ম্বনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি সাধারণত, আপনারা জানেন যে ট্রেন আমি জার্নি করি, সি টু সি সবসময় টাইমিং এর একটা বিষয়, 1 সেকেন্ড 10 সেকেন্ড হইলে আমি মাঝে মাঝে দেখা আছে ওই সি টু সি ট্রেনটা মিস করি, ভাই আপনার সাথে 1 মিনিট কথা আছে, ওনারা কিন্তু আর নিষেধ করা যায় না। তো এনিওয়ে, আমার মনে হচ্ছে যে এটাই আমাদের লয়ারদের লাইফ এবং ইটস এ বিউটি। সংক্ষেপে 30 সেকেন্ডে দর্শকদের উদ্দেশ্যে আজকের প্রোগ্রাম। দর্শক, আপনারা আমাদের প্রাণ, এই অনুষ্ঠানের প্রাণ। ঈদ মোবারক, ঈদ শুভেচ্ছা। আপনাদের জন্য অনেক অনেক দোয়া। এই কোভিড-19 ভিতরে আমরা যে একটা প্রেসিডেন্ট, একটা মানে সিরিয়াস একটা খারাপ সময়ের ভিতরে যাচ্ছে, এই সময় থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আমাদের অনেক অনেক দোয়া, এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। ধন্যবাদ বুইদ ভাই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, ঈদ মোবারক। এবং আপনাদেরকে আমি অনুরোধ করছি, মন থেকে আপনারা প্রাণ থেকে ভালো মানুষ হয়ে উঠুন, প্রাণ থেকে মন থেকে আপনারা কাইন্ড হয়ে উঠুন। কাইন্ডনেস ইজ ফ্রি, বাট ইউ ক্যান উইন দি হোল ওয়ার্ল্ড। সবাইকে ভালোবাসুন। আবারও ঈদ মোবারক। রেজা ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে। জি, অবশ্যই দর্শক, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকেন। এই যে চরম মহামারী দুর্যোগ চলছে, এখান থেকে আমরা যেন কাটিয়ে উঠে আবার সুস্থ সবল পুরানো যে লাইফে ফিরে যেতে পারি, সেটাকে দেখবেন। তবে একজন ইমিগ্রেশন আইনজ্ঞ হিসাবে বলবো যে সবাই সতর্ক নজর রাখুন বর্তমান গভর্নমেন্টের বিভিন্ন পরিকল্পনার দিকে, এবং দরকার হলে প্রতিবাদ করুন। আপনার স্থানীয় জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করুন, স্থানীয় কাউন্সিলের সাথে যোগাযোগ করুন, এবং আমাদের একটা প্রেশার গ্রুপ হিসেবে দাঁড়াতে হবে যে কালাকানুন আসছে সেটাকে যাতে আমরা প্রতিবাদ করি। ধন্যবাদ রেজা ভাই, ধন্যবাদ কামরুল ভাই, ধন্যবাদ মুহিত ভাই।
আজকের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য এবং এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য, এবং ধন্যবাদ এনটিভিকে। প্রিয় দর্শক, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের প্রাণ, আপনাদের আমাদের মান সবকিছু, এবং আইন ও অধিকার প্রোগ্রাম সবসময় জয়ী হোক, সব কিছুর ঊর্ধ্বে থাকুক এ আশা রেখে, এবং দেশ বিদেশ থেকে যারা আমাদের আজকে প্রোগ্রাম দেখেছেন, আমরা আশা করছি আপনারা আমাদের প্রোগ্রাম ভালো লেগেছে। প্রোগ্রাম থেকে যদি কোনো কিছু আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারি, এটা আমাদের সার্থকতা। আমাদের কোনো কিছু ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এবং পরিশেষে এনটিভি কলাকুশলী সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।